আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে গিয়ে হিজাব খুলে দিচ্ছে তারা, কালকে আমার ঘোমটা খুলে দেবে না বা আমার শাড়ির আঁচলে টান মারবে না বা আমার সালোয়ারের ওড়নাটা নিয়ে চলে যাবে না, তার কোথাও কোনো গ্যারান্টি নেই। জিপিতে পুরুষ মানে মেয়েদের যখন তখন যেখানে সেখানে যেভাবে খুশি তার শরীর টাচ করা যায়। আপনারা নোটিস করেছেন কিনা জানি না, ওনাদের পিছনে যত মন্ত্রী সভাসদ ছিল তাদের মুখের যে দৃষ্টিলোলুপ হাসি ওই নারীটিকে দেখে বা ওই মেয়েটিকে দেখে, তা অত্যন্ত নক্কারজনক এবং নারী হিসেবে অত্যন্ত অপমান ফিল করছি আমি। যে মেয়েদের 10,000 টাকা দিয়ে স্বাবলম্বী করতে চেয়েছিল সেই মেয়েদের কি এইভাবেই মুখের কাপড় বা অন্য কোথাও কাপড় টেনে খুলে দেওয়ার প্রচেষ্টাতেই এই কাণ্ড করেছিলেন নীতিশ কুমার? এখন তো তাই মনে হচ্ছে। মানে বিজেপি বা ডাবল ইঞ্জিন সরকার যেখানে নারীর লাঞ্ছনা সেখানে শীর্ষে, এটা আর নতুন করে রাখেন। এবং একজন রাজ্যকে রিপ্রেজেন্ট করছেন ইলেক্টেড একজন মানুষ, তিনি কি করে একটা মেয়ে যে ডাক্তার তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে গিয়ে তার মুখের একটা হিজাব টেনে খুলে দিতে পারে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই অডাসিটিটা কে দেয়? বিজেপিতে নাম লেখালেই বুঝি এরকম হয়? আমার তো তাই মনে হচ্ছে। মানে ব্যক্তিগত নীতিশ কুমার তো বিজেপিতে নাম লেখান, ওদের গাঠবন্ধনের সরকার। শুনুন, একসাথে জোট বেঁধে যারা ক্ষমতা নিয়েছে তাদের মানসিকতা মিলেছে বলেই নিয়েছে, নইলে নইলে বিহারটা কবজা করা যেত না 10,000 টাকা করে দিয়ে। এবং এখন তো সবার বাড়িতে নোটিশ পাঠাচ্ছে, যে মেয়েদের 10,000 টাকা দিয়ে স্বাবলম্বী করতে চেয়েছিল সেই মেয়েদের কি এইভাবেই মুখের কাপড় বা অন্য কোথাও কাপড় টেনে খুলে দেওয়ার প্রচেষ্টাতেই এই কাণ্ড করেছিলেন নীতিশ কুমার? এখন তো তাই মনে হচ্ছে। যারা সোজাসুজি মেয়েদের সম্মান করে না, এই বিহারে এরাই তো একটা ঘরের মধ্যে অশিক্ষাকে বাড়িয়ে এগিয়ে নিয়ে যায় না, এবং একটি অন্য ধর্মের মেয়ে, মুসলিম ধর্মে আমরা জানি হিজাবটা ব্যবহার করে, সেই হিজাব টেনে খুলে দিচ্ছে। তার অর্থ তার সম্মান তো হানি হচ্ছে, তার ধর্মকে অবমাননা করার চেষ্টা করছে। এবং শুধু তাই নয়, ওর যে শিক্ষা নিয়ে ওই স্টেজে গিয়ে দাঁড়িয়ে ওর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, সেই শিক্ষাকেও নিচু করে দিচ্ছে এই নীতিশ কুমারের মতো লোকেরা। এবং আপনারা নোটিস করেছেন কিনা জানি না, ওনাদের পিছনে যত মন্ত্রী সভাসদ ছিল তাদের মুখের যে দৃষ্টিলোলুপ হাসি ওই নারীটিকে দেখে বা ওই মেয়েটিকে দেখে, তা অত্যন্ত নক্কারজনক এবং নারী হিসেবে অত্যন্ত অপমান ফিল করছি আমি। ঘেন্না ধরে যায় এই বিজেপির সরকার। আজকে পশ্চিমবাংলায় একটা ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেয়, আমরা সবাই দেখেছি। তারপরে বিচারের মতো চলে, তারপরেও এরা দাবি করে পশ্চিমবঙ্গে সবতেই নাকি প্রবলেম। আজকে বিরোধী দলনেতা শুভেন্দুবাবু কোথায়? কেন দাবি করছে না নীতিশ কুমারকে রিজাইন করতে? প্রশ্নটা শুভেন্দুবাবুর কাছে রয়েছে এবং বিজেপির কাছে রইল, যে আপনারা এত বড় বড় কথা বাংলায় বলেন, যেখানে 17টার বেশি রাজ্যে আপনারা ক্ষমতায়, সেখানে নারী নির্যাতন কেন এইভাবে শীর্ষে উঠেছে তার প্রমাণ তো আপনারা দিচ্ছেন। তার জন্য কি নীতিশ কুমারকে আপনারা বলছেন যে আজকে ইমিডিয়েট রিজাইন করতে হবে? না, বলছেন না, কারণ আপনাদের ক্ষমতা নেই। আপনারা শুধু ক্ষমতাটা চান মানুষের থেকে নিতে, ভোটের মাধ্যমে, নোটের মাধ্যমে ক্ষমতাটা ছিনিয়ে নিতে চান, যেটা আমাদের বাংলায় হচ্ছে না, যার জন্য বাংলার উপরে আপনাদের এত খার। শুনে রাখুন, এই ঘটনা বাংলায় যেদিন ঘটবে সেদিন বাংলার নারীরা রণচণ্ডী মূর্তি ধারণ করে বুঝে নেবে। ওই মেয়েটি ওখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমাদের বাংলায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অপমান অসম্মান কেউ মেনে নেবে না, আর নেয়ও নি। কারণ এই বাংলা বেসিক্যালি একটা শিক্ষিত রাজ্য, যেখানে এইসব কুলাঙ্গারপনা, একদম কুলাঙ্গারের মতো কাজ করেছে নীতিশ কুমার। তার এই অসভ্যতামি, তার এই বর্বরোচিত ব্যবহার আমরা ধিক্কার জানাচ্ছি। এবং আগামী দিনে বলবো, বিজেপির থেকে সে নেতা হোক, মন্ত্রী হোক, কর্মী হোক, সাধারণ মেয়েদের অনেক অনেক দূরে থাকতে, এদের সংস্পর্শে না আসতে, এদের হাত থেকে খাবার টুকুনিও যেন না নেয়। যারা আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে গিয়ে হিজাব খুলে দিচ্ছে, তারা কালকে আমার ঘোমটা খুলে দেবে না বা আমার শাড়ির আঁচলে টান মারবে না বা আমার সালোয়ারের ওড়নাটা নিয়ে চলে যাবে না, তার কোথাও কোনো গ্যারান্টি নেই। কারণ আজকে এই নেতারা বিভিন্ন চামচা পোষে, এইরকম ধরনের লোকেরা বিহারের গলিতে গলিতে যে বাদরছানারা ঘুরে বেড়াচ্ছে, তারা আজকে সাধারণ মেয়েদের ওপরে তার মানে কি পরিমাণ টর্চার করছে একবার একটু ভেবে দেখুন। ক্যামেরা ছিল, সেখানে সাংবাদিকরা ছিলেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, এত বয়স্ক একজন মানুষ, প্রবীণ রাজনীতিবিদ, সেই মুখ্যমন্ত্রীর এই ধরনের আচরণ, তার সঙ্গে ধর্মীয় ভাবাবেগ তো জড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় বিষয়, মেয়েদের এরা পণ্য হিসেবে দেখে, ভোগ্য বস্তু মনে করে। এই বিজেপি যারা করে তারা একদম কোট আনকোট, আপনারা বলবেন বিজেপির থেকে আলাদা, যারা বিজেপির সাথে জোটে যেতে পারে তারা বিজেপি, একদমই বিজেপি। এবং শুধু তাই নয়, ইউপির একজন মন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল মিডিয়াকে কোট আনকোট বলেছে, কি হয়েছে, একটু মুখের কাপড়টাই তো টেনেছে, অন্য কিছু ছুঁয়েছে কি? এবং সঙ্গে আরো এটা যোগ করেন
যে উনি তো পুরুষ, মানে পুরুষ হলে বিজেপিতে পুরুষ মানে মেয়েদের যখন তখন যেখানে সেখানে যেভাবে খুশি তার শরীর টাচ করা যায়। ভাবা যাচ্ছে কতটা পিছনের সারিতে ফেলে দিচ্ছে ভারতবর্ষকে, কোন যুগে নিয়ে যাচ্ছে। আজ এটা আমরা বলছি অ্যাডভান্স যুগ, এআই এর যুগ, সেখানে টেকনোলজির দিকে এগিয়ে না নিয়ে গিয়ে মানুষকে শত শত বছর পিছনের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে নারীরা শুধু ভোগ্য বস্তু, মনোরঞ্জনের বস্তু ছিল। যে দেশে নারীকে মা হিসেবে পূজিত হয়, যে দেশের নারীকে ভগবান হিসেবে পূজন করা হয়, সেই দেশে এই অপমান কোনোদিনও জনতা মেনে নেয়নি। পাপের ঘরা পূর্ণ হবে এবং এই বিজেপি শাসন অবসানও হবে। বাংলায় আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা করেছিলেন, কিন্তু একদমই তাই, বিজেপি মানেই মুখে মিথ্যে মিথ্যে কথা, মন কি বাত করার একটা চেষ্টা, কিন্তু মন কি বাত করতে গিয়ে জনতার বাতটা তো কেউ শুনছে না। ওরা শুধু বলে যাবে, ডিক্টেটরশিপ চালাবে। মোদি অমিত শাহ সরকার, বিজেপি সরকার শুধু ডিক্টেটরশিপে বিশ্বাসী, এবং ওরা ডিক্টেটরশিপের মাধ্যমে নিজের হিটলারি শাসনটা এই ভারতবর্ষের বুকে করার চেষ্টা করছে। ধর্ম ধর্ম করে মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছে, সেই বিভেদ দিয়ে গুজরাটের গোধারা থেকে আজকে মণিপুর জ্বলছে। আমরা সবাই দেখেছি প্রধানমন্ত্রী ক বছর বাদে গিয়ে মণিপুরে গেছে, 2 থেকে 3 বছর বাদে। ওনার মনে পড়েছে মণিপুর বলে কোনো একটি রাজ্য আছে যেটি আমাদের ভারতবর্ষেরই অংশ। তাই যে প্রধানমন্ত্রী এতটা বিবেচনাহীন ভাবে ঘুরে বেড়াতে পারে, যে নিজেকে ফকির বলতো, সে 10 লাখই স্যুট পরে আর সেই দেশে হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ পিছনের সারিতে পড়তে থাকে তৃতীয় বিশ্বে। তো সেই দেশে বিজেপির মতো সরকার যতদিন থাকবে তত পিছনের সারিতে যাবে। এবং প্রধানমন্ত্রী বা শুভেন্দুবাবুকে যত কম বলা যায় ততটাই ভালো, কারণ উনি আলটিমেট একটা পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছে। না ওনার পলিটিক্যাল কেরিয়ার আর বেঁচে আছে, যেদিন থেকে দিদির ছবি ওনার মাথার পিছন থেকে সরে গেছে সেদিন থেকে উনি একদম পলিটিক্যাল একটা জোকার। যখন খুশি যেখানে খুশি যা খুশি বলে দেওয়াটা ওনার সব সময়ের জন্য একটা পলিটিক্যালি হাইলাইট পাওয়ার চেষ্টা, যাতে আমি ফুটেজে থাকতে চাই, আমি লাইমলাইটে থাকতে চাই। মানুষের ভালোর জন্য শুভেন্দুবাবু কি করেছে? বলেছে 100 দিনের টাকা বন্ধ করে দাও, দিয়েছে কেন্দ্র থেকে। এই বাংলার ভালোর জন্য শুভেন্দুবাবু কোনোদিন ছিলেন না, কোনোদিন থাকবেন না। বিজেপি ছিল না, বিজেপি থাকবে না। বাংলা এবং বাঙালিকে ব্যবহার করে ক্ষমতা প্রয়োগের চেষ্টা চালাচ্ছে এই বিজেপি শুভেন্দুর দল, যা 2026-এ এই বাংলার মানুষ পুরোপুরি ভেস্তে দেবে। এবং যতই এসআইআর করুক, যতই ধর্মের জুজু দেখাক, এই বাংলাটা ফের মমতাদেরই থাকবে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টেলিপ্রম্পটারের সামনে সারাদিন বসে দুটো কথা বলেন, সাংবাদিকদের সাথে একদম কনফারেন্স করেন না। মন কি বাতে ওনার কথা সবাইকে শুনতে হয়, প্রশ্নের উত্তরে উনি প্রশ্নের উত্তর দিতে পারেন না, প্রশ্ন করলে উনি চুপ করে দাঁড়িয়ে থাকেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, বিজেপি হচ্ছে আরএসএস এর একটা শাখা সংঘ, আপনারা জানেন সকলেই। বা আরএসএস কে বিজেপির শাখা সংঘ বলুন, যেটা বলুন সেটা একে অপরের পরিপূরক। এই আরএসএস কিন্তু বহু বছর পর্যন্ত ভারতের সংবিধান, ভারতীয় পতাকা কোনোটাকেই মেনে নেয়নি। তারা একসময় ব্যান ছিল। আমাদের আজকে সর্দার বল্লভভাই প্যাটেল এদের ব্যান করেছিলেন, এবং আপনাদের মনে আছে যে একটা শর্তে আরএসএস এর ওপর থেকে ব্যান তুলেছিলেন শ্রী সর্দার বল্লভভাই প্যাটেল, যে ভারতের পতাকাকে তোমাদের মানতে হবে, সংবিধানকে মানতে হবে, তবেই তোমাদের আরএসএস এর ওপর থেকে ব্যান উঠবে। এবং সেই শর্তে ব্যান তোলা হয়। তো এখানে বোঝাই যাচ্ছে না সংবিধান মানে, না পতাকা মানে, বিজেপি আরএসএস সবই এক। ওরা শুধু ধর্মান্ধ করবে, এবং ধর্ম ধর্ম ওদের কাছে কিছু নয়। আলটিমেট পুঁজিপতির একটা দল হচ্ছে বিজেপি। গরিবরা আরো গরিব হবে, মৃত্যুর মুখে পড়ছে গরিবরা। আজকে সোনার দামটা বলুন, আজ 91 টাকা ছাড়িয়ে গেছিল গতকাল সেন্সেক্সে, ডলারের তুলনায় টাকার মূল্য। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কেন এত বিদেশি সংস্থা আমাদের দেশ থেকে তাদের ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে? সেই কারণেই তো আজকে আমাদের এই হাল। এত বলেছিল স্বাবলম্বী দেশ, স্বদেশ, কোথায় গেল স্বদেশ? স্বদেশ বলেই ওনার গাড়িটা বিদেশ থেকে আসে, জার্মান থেকে এসছে, ওনার পেনটা জার্মানের, ওনার চশমাটা জার্মানের। স্যার নরেন্দ্র মোদী, আপনাকে বলছি মুখে এত বড় বড় বাতেলা না দিয়ে একটু কাজে করে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করার আগে ওনার থেকে কিছু শিখুন। একটা সুতির শাড়ি, একটা হাওয়াই চটি, একটা সাধারণ মহিলা সুতির একটা জামা কাপড় পরে চলছে, তিনি হচ্ছেন আসল স্বদেশী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কম্পেয়ার করার আগে 100 বার ভাবুন। আর মোদী বাবুদের অশনি সংকেত বেজে গেছে। 2026-এ ওরা গোহারা হারছে, 26-এ 26টা আসনও এই বিজেপি পাবে না, সেটা আমার গ্যারেন্টি রইলো, গোটা বাংলার গ্যারেন্টি রইলো। আপনি হিন্দু মেয়ে হিসেবে এই মুসলিম মেয়েদের হিজাব
কেড়ে নেওয়া বা টেনে দেওয়া, এই বিষয়টা নিয়ে কি বলবেন যে হিজাব কি তাহলে আগামী দিনে পড়তে পারবে না মুসলিমরা? দেখুন, এটা তো বিজেপির একটা সবসময় মেয়েদের যে ঘৃণ্য চোখে দেখে, আমরা এর আগে দেখেছি রাস্তার মধ্যে গাড়ি থেকে নামিয়ে মেয়েদের কিরকম অসম্মানজনক অবস্থায় যৌন কেলেঙ্কারি দেখেছি এই বিজেপির মন্ত্রীদের বা তার সহায়কদের। তারপরে পার্টি অফিসের মধ্যে মেয়েদের কি সাথে কিরকম ব্যবহার, একটার পর একটা ঘটনা বিজেপির যা সামনে এসছে নারী কেলেঙ্কারিতে, মেয়েদের সম্মানহানিতে, সেখানে বিজেপিকে নিয়ে যত কম বলবেন তত ভালো। এবার যারা হিজাব পরে বা আমি যদি হিজাব নাও পরি, যে যার ধর্ম রক্ষা করবে, এই ভারতবর্ষ সেকুলার, এই ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমিও একজন সেকুলার। আজকে আমি আমার ইচ্ছে মতো খাবার খেতে পারবো অন্যের ধর্মকে আঘাত না করে, আমি অন্য কাউকে উস্কানিমূলক মন্তব্য না করে এই বাংলা বা এই ভারতবর্ষে সুস্থ স্বাভাবিকভাবে এতকাল বাস করে এসেছি। কিন্তু বিজেপি আসার পর থেকে একটার পর একটা নোংরার থেকে নোংরাতম ঘটনা। এদিকে উত্তরপ্রদেশ, যেখানে বলা হয় যোগী রাজ্য, যোগীদের রাজ্য, কিন্তু সেখানেই বিদেশে বা এই বিফ যে রপ্তানি হয় তাতে হাইয়েস্ট পৃথিবীর মধ্যে। কেন কেন বন্ধ হচ্ছে না এটা? আমি তো প্রশ্ন করবো যোগী বাবুকে, আপনি কেন বন্ধ করতে পারছেন না? আপনারা বলছেন, বড় বড় মুখে নারা দিচ্ছেন, হিন্দুদের রাজ্য করবেন, হিন্দুর দেশ করবেন, এটা বন্ধ করুন। নারীর সম্ভ্রমে হাত দেয় যারা, মনে রাখবেন কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন হয়েছিল, সেই নারী সম্ভ্রমে হাত পড়েছিল বলেই। এবং আগামী দিনে আবার একটি কুরুক্ষেত্র হবে, প্রয়োজনে বিজেপির বিরুদ্ধে সমগ্র সাধারণ মানুষের এই কুরুক্ষেত্র যুদ্ধ হবে, যেখানে নারী সম্ভ্রমে বারংবার হাত পড়ছে, আজ সর্বসম্মুখে ক্যামেরার সামনে পড়েছে। সেই ক্ষেত্রে, সেই কুরুক্ষেত্র যুদ্ধে জয় কিন্তু সত্যেরই হবে, এবং যেমন পাণ্ডবদের জয় হয়েছিল তেমনি হবে। কিন্তু এ লড়াই বড় লড়াই, মানুষকে এককাট্টা হয়ে লড়তে হবে নিজের অধিকারের জন্য, নিজের স্বাধীনতার জন্য, বিজেপির বিরুদ্ধে স্বাধীনতার জন্য। সেখানে হিন্দু মুসলিম সবাই এক থাকবে। অবশ্যই আমার ভারতবর্ষ সেকুলার, এখানে হিন্দু মুসলিম সবাই এক। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি কাজী নজরুল ইসলামের এই উক্তি সারা জীবন চলে এসছে, আগামী আরো 150-200 বছর যতদিন এ ভারতবর্ষ আছে এই উক্তি বাজবে। আমার ভারতবর্ষ মহান ভারতবর্ষ, বিবেকানন্দের ভারতবর্ষ, এ ভারতবর্ষ সাভারকারদের নয়।